আয় সীমিত কিন্তু চাহিদা অসীম, তারপরও কি সঞ্চয় সম্ভব? আমাদের এখনকার প্রতিযোগিতামূলক দিনে দেখা যায় যে আমরা কাজ প্রচুর করি, কিন্তু কাজ অনুযায়ী আমাদের আর্নিংটা কিন্তু সেরকম হচ্ছে না। আমাদের আয়ের থেকে ব্যয়ের পরিমাণটা কেন যেন দিন দিন বেড়েই যাচ্ছে। তারপরও যদি সঞ্চয় করার একটা উপায় বা বুদ্ধি বের করে নেওয়া যায় তাহলে মন্দ হয় না। অল্প আয়েও অনেকেই কিন্তু সঞ্চয় করার একটা খুব সুন্দর সিস্টেম নিজেদের জীবনে হয়তো ঠিকঠাক করে নিয়েছেন। কিছু মানুষ হাজার কম আয়ের পরেও কিন্তু কিভাবে যেন সঞ্চয় করেই ফেলেন। সেটা আজকের তিনজন বন্ধু কিনা সেই সব কিছু জানবো। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনে লেডিস ক্লাবের আড্ডায়। আমি অহনা তাসনিম খান আছি আপনাদের সাথে। আমাদের আজকের বিষয়টা একেবারেই যা বলে শুরু করেছি তার সাথেই মিলেমিশে আছে। সেটা হলো সঞ্চয় হোক বেতন মেপে। বেতন যাই হোক না কেন, বেতন অনুযায়ী কতটুকু সঞ্চয় করা যায় সেই বিষয়ে যেমন আসলে আপনাদেরকে জানাতে চাই, তেমনি আপনাদের সাথে সাথে আমিও খানিকটা শিখতে চাই, সেটাও বলে দিলাম। আমরা আজকে তিনজন বন্ধুকে ডেকেছি, চলুন পরিচয় করিয়ে দিই তাদের সাথে। শুরুতেই আমাদের সাথে আছেন খন্দকার ফাহমিদা ওয়াদুদ। তিনি একজন শিক্ষক, মানব সম্পদ পরামর্শদাতা এবং প্রশিক্ষক। অনেক অনেক স্বাগত জানাই। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য। আমি আজকেই প্রথম এসেছি এবং নেক্সাসকে অনেক ধন্যবাদ। চমৎকার একটা আড্ডা হবে এবং আমি খুব শিখতে পারবো মনে হচ্ছে, যেহেতু মানব সম্পদ পরামর্শদাতা হিসেবে আপনি আছেন। কিছু কিছু তো অবশ্যই জানা যাবে। তার পাশেই আছেন আমাদের চেনা মানুষ ফারজানা আফরোজ। তিনি একজন শিক্ষক, একাধারে সংবাদ উপস্থাপক এবং একজন উদ্যোক্তা। অনেক অনেক স্বাগত জানাই আপু। ধন্যবাদ। তার পাশেই আছেন কিন্তু চিশতিয়া হায়দার শারমিন। তিনি একজন এইচআর প্রফেশনাল। কঠিন একটা এইচআর শব্দটা বললেই আমি খুব কঠিন কঠিন বলি, এবং সেই মিষ্টি মানুষটা আমাদেরকে একটু কিছু আজকে শেখাবেন, সেই উদ্দেশ্যেই ডাকা। কেমন লাগছে এসে? ভালো লাগছে। নেক্সাসে এই প্রথম। নেক্সাসকে ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। যেমন আপনাদেরকে পরিচয় করিয়ে দিলাম এই যে তিনজন মিষ্টি বন্ধুর সাথে, তেমনি কিন্তু আপনাদের জীবনের বেতন থেকে সঞ্চয় কিভাবে হচ্ছে বা কিভাবে আপনার জীবনে থাকা খানিকটা আপনার হাত খরচের টাকা থেকেও আপনি সঞ্চয়ের মতো একটা বিষয়ে রপ্ত করেছেন সেটা জানতে চাই। অথবা যদি শিখতে চান, কোনো প্রশ্ন থাকে, সেগুলো নিয়েও আসতে পারেন। আমরা বলছি না যে আমরা এখানে সঞ্চয় এক্সপার্টরা বসে আছি, তবে আমরা এটা বলতে চাই যে আলোচনার মাধ্যমে বা আড্ডা দেওয়ার মাধ্যমে সমাধান হয় না এমন সমস্যা কমই আছে। তাই চলে আসবেন, আমাদের স্ক্রিনে দেওয়া আছে জুমের আইডি এবং পাসওয়ার্ড, সেটা ফলো করে আপনারা এসে আমাদের সাথে আড্ডা দিতে পারছেন। এবং আমাদের এই আয়োজন একেবারে 1 ঘন্টার একটি সরাসরি সম্প্রচারণ হচ্ছে আপনাদের বাড়ির টেলিভিশনে, এবং সাথে আমাদের ফেসবুক পেজ আছে নেক্সাস লাইফস্টাইল, নেক্সাস টেলিভিশন, এই দুটো পেজে একই সাথে সম্প্রচারিত হচ্ছে। আমি একটু যদি ফাহমিদা আপুর কাছে আসি, একটু জানতে চাই যে আপনার যা যা পেশা আছে একসাথে, কিন্তু আমি তিনটাই বেশ কঠিন পেশা দেখতে পাচ্ছি। তো এই তিনটা প্রফেশনের সাথে কোনভাবে আসলে যুক্ত হওয়া, কোন মাইন্ডসেট থেকে আসা, সেটা একটু জানি। আসলে তিনটাই কিন্তু একই ধরনের, ধাঁচটা কিন্তু একই। হ্যাঁ, সবগুলোই হচ্ছে শিক্ষা বেসড। প্রশিক্ষণ বলেন, এই চারটাকে বাংলায় লেখা হয়েছে বলে অনেক কঠিন মনে হচ্ছে। তো এই চারটা শুনে আমরা অভ্যস্ত, মানব সম্পদটা শোনা হয় না বলে ওটাকে কঠিন মনে হচ্ছে। ওই জন্যই তো আমার কাছে তো মনে হয় যে তিনটাই খুবই মানে একই প্ল্যাটফর্ম আসলে, মানে ভিন্ন ভিন্ন খাতে আমরা ওটাকে যদি ফেলি ওরকম, বাট একই কাজ। শিক্ষক হিসাবে যদি বলেন, আমি বাংলা ইংরেজি দুটোর ক্লাস নেই, টিচার। আমি লন্ডন টিচার্স ট্রেনিং কলেজ থেকে ইংলিশ টিচার হিসাবে সার্টিফাইড ইয়ে করেছি। আর বাংলা তো আমার ভাষা, বাংলার প্রতি আমার ছোটবেলা থেকেই একটা ফ্যাসিনেশন, একটা ভীষণ ভালোবাসা। তো ওই থেকে আমি ইউএসএ এবং বাংলাদেশ দুটো জায়গায় মিলে থাকি, মানে থাকা হচ্ছে আর কি। যার কারণে ওখানে আমি বাংলাটা পড়াই, ওখানে অনলাইনেও করি, এমনিতেও বাংলাটা পড়াই বা বাংলা কালচারাল প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করি। বাহ বাহ, চমৎকার। তো সেই ক্ষেত্রে আজ যেহেতু আমরা সঞ্চয় নিয়ে কথা বলবো, আমি জানতে চাই যে এইচআরের সাথে বা পরামর্শ যেখানেই দিচ্ছেন না কেন, সেগুলোর সাথে কোনোভাবে কি সঞ্চয় আসে কখনো? কাউকে শেখাতে হয় সঞ্চয় কখনো? এই পর্যন্ত কিন্তু আমি সঞ্চয় শেখাইনি কাউকে, মানে আমার টপিকে সঞ্চয়টা আসেনি। তবে আজকে যখন সঞ্চয় নিয়ে আলোচনা করতে হবে, সঞ্চয় বিষয়ে কিছু জিনিস তো আমাদের জানাই থাকে, মানে থিওরিটিক্যাল। আমি জানি না থিওরির সাথে প্র্যাকটিক্যালি কতটুকু মিলবে। থিওরিটিক্যাল যেরকম ধরেন এলিজাবেথ ওয়ারেনের যে একটা বই আছে অল ইয়োর ওয়ার্থ, তো অল ইয়োর ওয়ার্থে এই সঞ্চয় নিয়েই তো কথা বলা আছে। এলিজাবেথ ওয়ারেন অ্যান্ড তার মেয়ে
ওয়ারেন ত্যাগী। তো ওটার ভেতরে যেটা প্রপোর্শন দেয়া আছে 50-30-20, মানে 50% হচ্ছে মূল খরচ, যেটাকে আমরা বেসিক নিড বলি, তারপরে 30টা হচ্ছে আপনার ওয়ান্টসের ওপরে, আর 20 সেভিং। এখন ওটাকে রিভাইজ করে আবার নতুন করে ব্রিটিশ ইয়ে থেকে আসছে যে 70-20-10, মানে 70% চলে যাচ্ছে বেসিক নিডে। এটাই মোর প্র্যাকটিক্যাল আমার কাছে মনে হয়। কারণ আমি যদি বলি যে এলিজাবেথ ওয়ারেন, তো ওনারা হচ্ছে না খুবই আপার এন্ড মানুষ, পলিটিশিয়ান, লয়ার অ্যান্ড বিজনেস এন্টারপ্রেনিয়ার্স। সো ওনাদের জায়গা থেকে যদি ধরি, আমাদের জায়গাটা কিন্তু মিলবে না। হ্যাঁ, এবং আমাদের দেশের অর্থনৈতিক অবস্থার সাথে মিলবে না। দেশ ভেদে কিন্তু আসলে আমাদের প্র্যাকটিস গুলো বদলায়, অনেক কিছু বদলায়। এবং মানে ওনাদের ওখানকার, যদি আমি ইউএস এর কথাও চিন্তা করি, ওনার থিওরির সঙ্গে কিন্তু আসলে সাধারণ মানুষের থিওরি মিলবে না, মেলা সম্ভব না একেবারে। তো এদিকে আমাদের দেশীয় মানুষরা অর্থনীতি দিয়ে কি ভেবে আর্নিংটা কেমন হচ্ছে, সেখান থেকে কোন দিকে যাচ্ছেন সেগুলো দেখতে হবে। তাই এই বিষয়ে এই জন্য দেশি মানুষদেরকে ডেকে নিয়েছি। দেশি মানুষরা কিভাবে আমরা সেভ করছি সেটা নিয়ে কথা হবে। ফারজানা আপু, আমি হলো একটা জিনিসে আসলে তোমাকে খুব জানাতে চাই যে তুমি অনেক সাহসী একটা মানুষ, এবং এরপরও তুমি আমার কাছে এসেছো, এটা আমার কাছে খুব ভালো লাগার বিষয়। এই মানুষটা কিন্তু ক্যান্সার সার্ভাইভ করছে এখন এই সময়টাতে, তিনি এই অবস্থাতেও আমাদের কাছে এসে সময় দিচ্ছে। আপুর ফার্স্ট স্টেজ চলছে এবং 5টা কিমো চলে গেছে। 5টা কিমো মানে একটা লম্বা, কয়টা কিমো আপু? বেশ অনেকগুলো কিমো সেশন গেছে, প্যাকেজ ছিল একসাথে পুরো একটা। তো এত ঝামেলা ঝুঁকি পেরিয়ে তুমি আজকে আসছো, আমি খুবই খুবই খুশি যে তোমাকে এখনো সুস্থ দেখতে লাগছে, খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ ভালো আছি। আর ধন্যবাদ। কথা বলি একটু সঞ্চয় নিয়ে, তার একটু শুরু করি আমার ব্যক্তিগত বিষয়টা নিয়ে। হ্যাঁ, আজকে অনেক সাহস করে চলে এসেছি। মাত্র 1 মাস হলো আমার ট্রিটমেন্টটা শেষ হয়েছে। তো ডক্টর সাজেস্ট করেছে 3 মান্থস তুমি একেবারেই বেড রেস্ট যেটা বলে, 6 মান্থ পরে কাজে হচ্ছে জয়েন করো। তো আমি আসলে অনেক আর্লিতে আমি কাজে যোগদান করেছিলাম। তো কখনোই বাসায় থাকা জিনিসটা তো হয়নি। তো চিকিৎসার সুবাদে হয়তো যে ব্রেকগুলা থাকে, ম্যাটারনিটি বা লাইফে ঘটে যাওয়া যে সিকনেসগুলা, তো আমি আসলে 6 মাসেই হাঁপিয়ে উঠেছি। আমার কাছে বারবারই মনে হচ্ছিল, আমি যেদিন লাস্ট আমার কেমোথেরাপি ছিল বা রেডিয়েশন কমপ্লিটের লাস্ট ডেট ছিল, ওদিন বাসায় এসেই আমি সিভি ড্রপ করা শুরু করেছি। আবার যে আই উইল নট গো ব্যাক টু মাই প্লেস, মানে আমি আর টিচিংয়ে যাচ্ছি না। টিচিংয়ে এই মুহূর্তে আসলে আমার কাছে মনে হচ্ছে টিচিং তো খুব 20 বছরের ক্যারিয়ার, ওখানে যাওয়াটা বাঞ্ছনীয়, বাট আমি যেতে চাইছি না। কারণ ওখানে একেবারে ফুললি ডেডিকেটেড একটা সময় দেওয়া লাগে বিহাইন্ড দ্য স্টুডেন্টস। একেবারে মানে জাস্ট আই এম আ মাদার। স্কুলে তো ওদেরকে আসলে আমার নার্সিং করতে চেয়ে অ্যাজ লাইক আ মাদার। তো নিজের ফিজিক্যাল ফিটনেস নিয়ে যেহেতু আমি নিজেই স্যাটিসফাই ছিলাম না, সো টিচিংয়ে না অন্যান্য কোথাও আমি হয়তো সেটেল হয়েছি আলহামদুলিল্লাহ। তো সিকনেসটাকে আসলে পেছনে ফেলে রেখেই সামনে এগিয়ে যাচ্ছি। সারাদিন একবারও মাথায় আনি না যে আমি মানে আসলে অসুস্থ। এই কথাটা আমাকে যদি কেউ বলেও তাহলে আমি একটু মনে কষ্ট পাই। আসলে আমি আর এই ডেজিগনেশনটা নিতে চাই না, ওটার ভেতরেই আর থাকতে চাই না, ওটার মধ্যে আমি থাকতেই চাই না। তো সেটার জন্য আসলে অভিবাদন দিতে চাই। শুধু যখন আমি ট্রিটমেন্ট পারপাস কোথাও যাই, হয়তো আমার হাজবেন্ড বলছে যেই ভেহিকেলেই যাই, রিক্সা, উবার বা সিএনজি, যেটা যখন এফোর্ড করি, তখন হয়তো ও প্রথমেই ড্রাইভারকে বলে যে মামা একটু আসতে যান, আমার মিসেস কিন্তু অসুস্থ। আমি ওর দিকে তাকিয়ে থাকি কতক্ষণ, পরে বাসায় এসে একদিন বললাম, তুমি বলবা মামা আমি অসুস্থ, আমার মিসেস না। না, সে তো আসলে ওই এক্সট্রা কেয়ারটার জন্যই বলে, সে তার চিন্তা থেকেই বলে। বাট আমি বললাম তুমি যখন এই কথাটা বলো, তখন আমার আরেকবার আমার ব্রেনের মধ্যে শকিং হয় যে আসলেই তো আমি অসুস্থ, মনে পড়ে যায়, করতে চাই না। আমি খুব হাসি মুখে রেডিও দিয়েছি, কেমো দিয়েছি, খুবই কষ্ট হয়েছে। কিন্তু তারপরেও ডক্টররা আমাকে প্রথমেই গেলে জিজ্ঞাসা করতো পেশেন্টকে, আমি বলতাম আমি, বলে না মানে কেমো নিবে কে, পেশেন্টকে? আমি বলতাম আমি। মানে আমি কখনোই সকালে ঘুম থেকে উঠে রেডি হইতাম যে আজকে আমি কেমো নিতে যাচ্ছি, রেডিও নিতে যাচ্ছি। যেমন আজকে নেক্সাসে আসলাম, একটা প্রিপারেশন ছিল মর্নিং থেকে, সেম প্রিপারেশনে আমি চিকিৎসাটাও মনের আনন্দেই নিতে গিয়েছি। কারণ আসলে ফাইনাল ডেস্টিনেশন বলে তো একটা ব্যাপার আছে, ওটাকে সবসময় মাথায় রাখতে হবে।
বাট ওটার ভয়ে সব কিছুতে পিছিয়ে যাওয়া উচিত না। এনিওয়ে, বাজেট করে লাইফে চলা মানে কখনোই হয়নি, আর আগামীতে হবে কি না জানি না, বাট তারপরেও এর মধ্য থেকেই আমরা সবাই কিন্তু আসলে মান্থলি চেষ্টা করি যে একটু সঞ্চয় করার, কিন্তু আমি জানি না আসলে কয়জন পারে। এই ঢাকা শহর বলেন বা যে শহরে যেই থাকুক, আয়ের সাথে ব্যয়ের যে অসামঞ্জস্যতা, আমি কোনো মিল খুঁজে পাই না এখানে। সো সেখান থেকে অল্প কিছু সঞ্চয় মেন্টালিটি তো অবশ্যই থাকতে হবে, করতেও হবে, করাটা বাঞ্ছনীয়, বাট সবসময় পারি না, মানে আমি না, আমরা পারি না। আমার মনে হয় যে আসলে এটা যে কোনো মানুষের জন্যই বেশ একটু কঠিন হয়। আমি সেই বিষয়ে একটু তৃষ্টিয়া হায়দার শারমিন আপুর কাছে আসতে চাই, এবং আপনি যেহেতু এইচআরে আছেন, আমি আগে এই প্রফেশনটার বিষয়ে শুনি যে এইচআর এর দিকে আসলে আকর্ষণ কেন, মানব সম্পদ নিয়ে কেন আসলে আগ্রহ হলো, বা পড়াশোনাটাও কি এই বিষয় হয়েছে তারপরে গিয়ে এই কাজে আসা, সেটা একটু শুনেন। ধন্যবাদ। আমি আসলে শুরুতে আপুকে মানে স্যালুট, হ্যাটস অফ ফর ইউর কারেজ, and definitely all the very best. Hopefully you will be recover completely. আসলে মানব সম্পদ এটা হচ্ছে আমার একটা ইন্টারেস্টের এরিয়া। আমার যদি বলি, আমি মানুষের সাথে মিশতে, মানুষকে অবজার্ভ করতে বা মানুষকে জানতে পছন্দ করি, এটা ছোটবেলা থেকেই। সো স্কুল লাইফ থেকেই কিছু কিছু জিনিস যেমন ছিল যে আমি আমার স্কুল ক্যাপ্টেন ছিলাম, যে একটা জায়গা থেকে স্কুল ক্যাপ্টেন মানে স্কুলের ডিসিপ্লিনারি বা অ্যাডমিনিস্ট্রেশনের সাথে জড়িত থাকা। কলেজ থাকতে আমি কলেজে আমি হ্যান্ডবল প্লেয়ার ছিলাম, কলেজ মানে টিমের ভাইস ক্যাপ্টেন ছিলাম। সো মানুষের সাথে মেশা এবং বিভিন্ন জায়গায়, এটা আমার একটা ইন্টারেস্ট এরিয়া, মানুষের সাথে কথা বলতে, গল্প করতে, জানতে। যদিও যদি অ্যাকাডেমিক্যালি বলেন, অ্যাকাডেমিক্যালি আসলে এটা ট্রান্সফরমেশন আছে। আমার প্রথমে আমার আসলে আন্ডারগ্র্যাড অ্যান্ড মাস্টার্স ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে, তারপরে আমি ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিংয়ে MBA করেছি, সেটাও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে করার পরেই দেন পোস্ট গ্র্যাজুয়েশন করেছি আমি মানব সম্পদে, হিউম্যান রিসোর্সে। সো ইটস ভেরি ডাইভার্সিফাইড আমার একাডেমিক, আমার ক্যারিয়ারও আসলে ডাইভার্সিফাইড। আমি ফার্স্টে আসলে আমরা ডেভেলপমেন্ট সেক্টরে আমি কাজ শুরু করেছিলাম, যেটা ছিল হচ্ছে ন্যাশনাল ইউথ ফোরাম অফ বাংলাদেশ, এটা ঢাকার একটা ছিল। ওখানে কিন্তু আমি ডিরেক্ট প্রোগ্রামে কাজ করতাম। তখন আমাদের গার্মেন্টস সেক্টরে HIV/AIDS এর অ্যাওয়ারনেস নিয়ে মাত্রা হাসাব কনসোর্টিয়াম কাজ করতেন। ওখান থেকে আমার আসলে কর্মজীবন শুরু। ইভেনচুয়ালি আসলে আমার কাছে মনে হয়েছে, যেহেতু মানব সম্পদের জায়গাটাতে যদি আমি কাজের ক্ষেত্রে, একদম প্রফেশনের ক্ষেত্রে বলি, এটা কিন্তু আসলে আপনার একটা অর্গানাইজেশনের বা একটা প্রতিষ্ঠানের কালচার, একটা যে কোনো প্রতিষ্ঠানেরই কিন্তু কি রিসোর্স হচ্ছে হিউম্যান রিসোর্স, আপনার আদার যাই রিসোর্স থাকুক, সেইটাতে কাজ করতে গেলে কিন্তু আপনার আসলে ফাইন্যান্স, হিউম্যান রিসোর্স, কালচার, ট্রেনিং সব কিছুর একটা সমন্বয় হচ্ছে। ওই জায়গা থেকে আসলে হিউম্যান রিসোর্সে আমার কাজ করার জিনিসটা। এবং সঞ্চয়ের যে কথাটা বললেন, হিউম্যান রিসোর্সের একটা খুব কি রোল হচ্ছে কম্পেনসেশন অ্যান্ড বেনিফিট, যেটা আমরা বলি বেতনের জায়গাটা ধার্য করা। তো ওই জায়গাটাতে কিন্তু ইন্টারেস্টিংলি আমাদের সিস্টেম বা প্র্যাকটিস অনুযায়ী কিন্তু সঞ্চয়ের একটা পোরশন থাকে, যেটা আমাদের সরকারিভাবে বলেন বা আমাদের প্র্যাকটিসে বাংলাদেশ লেবার লতে যে গাইডলাইন আছে সেই অনুযায়ী, যেটাকে আমরা প্রভিডেন্ট ফান্ড বলে থাকি। প্রাইভেট সেক্টরের ক্ষেত্রেও সব জায়গাতেই, ডেভেলপমেন্ট সেক্টরেও ইটস কাইন্ড অফ ফোর্স সেভিংস। একেবারেই আমরা সেই বিষয়ে একেবারে বিস্তারে শুনবো, তবে একটা বিরতির সময়ও হয়ে গেছে। ফিরে এসে আসলে যদি সঞ্চয় নাও করে থাকি, এখনো যদি শুরু না করে থাকি, কিভাবে সঞ্চয় শুরু করা যায় সেই বিষয়েও কথা দিয়ে আসলে শুরু করতে চাই। অবশ্যই সাথেই থাকুন, নিয়ে নিচ্ছে একটা বিরতি। একদমই ছোট্ট একটা বিরতির পর আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে নিচ্ছি আরও একবার নেক্সাস টেলিভিশনে লেডিস ক্লাবের আড্ডায়। এবং আমরা যে সঞ্চয় নিয়ে কথা বলছি, বেতন যাই হোক না কেন তারপরেও সঞ্চয় সম্ভব কিনা সেই সব নিয়ে আলাপে এগোবো, আড্ডা দেবো। কিন্তু এই ফাঁকে আপনারা যেটা করবেন, স্ক্রিনে দেখানো জুমের আইডি এবং পাসওয়ার্ড ফলো করে চলে আসবেন আমাদের এই আড্ডায়। আমাদের আড্ডা কিন্তু 1 ঘন্টার আড্ডা, এই পুরো 1 ঘন্টা আমরা এই বিষয়ে
আড্ডা দিতে দিতেই নানান কিছু শিখে ফেলবো। আমাদের সাথে আজকে তিনজন, আসলে তিনজনই বলবো যে সঞ্চয় শেখাতে পারবেন, মাঝে একজন পারবেন কিনা আমি জানি না, তার লাইফস্টাইল আমি জানি, তাই তো তার কাছে একটু আসি এবং আমি একটু আসি শুরুতেই ফাহমিদা আপুর কাছে। তার কাছে এসে জানতে চাই যে আপু, আপনার ব্যক্তিগত জীবনে সঞ্চয়ের ডেফিনেটলি একটা রেকর্ড আছে এবং আপনি কিছু না কিছু হলেও কোনো না কোনোভাবে কোথাও না কোথাও সঞ্চয় করেন, তো সেই শুরুটা কিভাবে হয়েছিল? আমার জীবনে সবচেয়ে প্রথম যেটা আপা বলেছে যে ফোর্সড সঞ্চয়, প্রভিডেন্ট ফান্ড, ওটা হচ্ছে যেটা অফিস কেটে রেখেছে বাধ্যতামূলকভাবে, ওটা একটা সঞ্চয় হয়েছে। আরেকটা, আমার ঘুরতে খুব পছন্দ, তা আমার মাথায় সবসময় থাকে যে আমার ঘোরার জন্য একটা ফান্ড আমার লাগবে। তো সেখান থেকে আমি যতটুকু পেরেছি সরিয়ে রেখেছি, যে আমার মানে কিছু জিনিস হয়তো অনেক সময় কাট ডাউন করেও ওখানে অ্যাড করেছি, সো দ্যাট আমার খুব তাড়াতাড়ি একটা ঘুরতে যাওয়ার ফান্ড রেডি হয়ে যায়। তো এটা হচ্ছে আমার কাছে মনে হয় কি প্রত্যেকটা মানুষের প্রায়োরিটি কি সেটার উপরে নির্ভর করেই সঞ্চয়টা হবে। এবং দুটো জিনিস আছে আমার যেটা মনে হয়, যে একজন হচ্ছে যে সাপোর্টিং আর্নার, একজন হচ্ছে মেইন আর্নার। এখন আমি যদি আমার জীবনের মেইন আর্নার হই, তখন কিন্তু আমার জন্য সঞ্চয়টা একটু কঠিন হয়ে যাবে আজ, মানে এই জীবনযাত্রাতে। আর আমি যদি সাপোর্টিং হই, তখন আমার জন্য একটু ইজি হয়, একটু কমফোর্টেবল হয়, যে আমি হয়তো বা মানে মূল ধাক্কাটা তো একজন সামলে নিচ্ছেই, আমি সাপোর্ট করছি, তো সেখান থেকে আমার পোর্শন থেকে বের করে আনাটা একটু সহজ হয়। ব্যক্তিগতভাবে আমি খুব একটা মানে সঞ্চয়ের মানুষ না, সঞ্চয় করার মতো মানুষ। আমার মনে হচ্ছে সব একই মানুষ আজকে। তবে ওই যে মাথায় থাকে যে আমাকে ঘুরতে যেতে হবে, সেটার জন্য আমার কিছু একটা করতে হবে, ওটা মাথায় রেখে আমি কিছু কিছু সেভিং চেষ্টা করি যতটুকু সম্ভব আর কি। তো পরিবারে আমার মনে হয় যে ভাইয়া কি সঞ্চয়ের ব্যাপারে আপনার থেকে অনেক বেশি সিরিয়াস, রাইট? না, আজ আসলে আপনাদেরকে এসে আমাদেরকে সঞ্চয় শেখাতে হবে, যা দেখছি যে আজকে স্টুডিওর কেউ আসলে সঞ্চয় করে না। আমরা একটু কুমি আপুর কাছে আসি। ফারজানা আপু, এসে একটু জানতে চাই যে যেহেতু একটা বড় ধকল গেল, অনেক খরচের ব্যাপার গেল, একটা দেখা যায় যে নিজের জন্য হুট করে এতখানি ইনভেস্টমেন্ট, বাংলাদেশের হোক যে কোনো দেশের হোক না কেন, আমাদের দেশের ট্রিটমেন্ট কিন্তু বেশ এক্সপেন্সিভ। তো সেই ক্ষেত্রে একটা সঞ্চয় থাকার প্রয়োজনীয়তা বা একটা সঞ্চয় করার মন মানসিকতা, এই জার্নিটার সময় ডেভেলপ করেছে কিনা? হ্যাঁ, ডেভেলপ তো করেছে। আর সঞ্চয় আসলে শিখেছি আমি 2017-এ। আমি 2017-এর পরে আমি সঞ্চয়ে চলে আসছি। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, লাস্ট আমি নেক্সাসে যখন এসেছিলাম, আমি বলেছিলাম আমার একটা বড় ধরনের রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল। অ্যাক্সিডেন্টের পর বাকিটা শুরু করা, ওই সময়টা আমি একটু আসলে সঞ্চয় শিখেছি। তখন আমার বাচ্চাদের জন্য বা আমার নিজের ট্রিটমেন্টের জন্য, ফ্যামিলি সব কিছু চালানোর জন্য আমার মনে হয় তখন থেকে আমি একটু একটু করে শুরু করেছিলাম। হ্যাঁ, তো এটা আমাকে এখনো পর্যন্ত ব্যাকআপ হিসাবেই রেখেছে। তখন আপনার সঞ্চয়টা কেমন ছিল যে আগে যেমন মন চাইছে এখনই এটা ওটা করে ফেলছি, তখন আমি একটু মানে লাইফে একটা বড় ধাক্কা খেয়ে একটু ভয় পেয়ে গেলাম। হ্যাঁ, যে এই যাত্রায় না হয় বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, শ্বশুরবাড়ি সবাই পাশে ছিল, বাট আল্লাহ মাফ করুক, নেক্সট টাইম আবার কিছু হলে কি আমাকে। তো ওই ফিল থেকে আসলে আমি তখন একটু সঞ্চয় মূল আমার মধ্যে গ্রো করলো। অ্যাকচুয়ালি খুব সঞ্চয় করতে পেরেছি সেটা না, বাট গ্রো করলো যে কিছু আসলে লাইফে করা উচিত। হয়তো পারি নাই খুব বেশি, বাট তারপরেও সঞ্চয় কিন্তু আমাকে ওখান থেকে শেখালো। মানে বিয়ে করার প্রায় 17 বছর পর, হ্যাঁ, খুব অল্প বয়সে বিয়ে হয়ে যাওয়ার পর, তখন তো লাইফটা একেবারেই বিন্দাস মুডে চালাই আমরা। বিয়ে হয়েছে, বাচ্চা, সংসার গোছাতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে। তো আমি আসলে সঞ্চয় কখনো ছিলাম না, সঞ্চয় মুডে কখনো আমি জীবনযাপন করি নাই। 17 সালের পরে আমি কিছুটা মানে শিখেছি, মানে জীবন যখন একটা রিয়েলিটি চেক দিল, তখন আসলে শিখতে হলো। তখন থেকে আসলে একটু আসলে পারি না, আমি জানি পারি না, বাট চেষ্টা করি। ওই চেষ্টা করাটা কিন্তু আমাকে 2024-এ এসে আবারও হেল্প করলো। তো এ যাত্রাতেও যে আমি বলবো না যে আমার বাবা মা, ভাই বোন আমার পাশে ছিল না চিকিৎসার ক্ষেত্রে বা কোনো ধরনের ব্যাকআপ ছিল না, নট লাইক দ্যাট। ওদের পাশাপাশি আমার সঞ্চয়টাও কিন্তু এবার কাজে লাগলো। এবং নো মানি ইজ এনাফ। আমার মনে হয় যে যখন তোমার একটা অসুবিধা জীবনে হুট করে চলে আসে, কখনোই কোনো বিপদ আসলে বলে কয়ে আসে না। তো হুট করে টাইম হয়তো আমি আরো লার্নিং, আমার লাইফে আরেকটা লার্নিং হলো যে অনেকটাই তো হলো, ঠিক আছে, এখন
এক্সেস খরচ থেকে আমি একটু বের হয়ে আসার ট্রাই করছি, বাচ্চাদের শেখাচ্ছি, পরিবারের বন্ধু বান্ধব, মা ভাই বোনকে যারা, সরি আমার মা পাস্ট অ্যাওয়ে 1 ইয়ার আগে, আমার ভাই বোনদেরকেও আমি অনেক সময় সাজেস্ট করি যে একটু সঞ্চয়ী হতে হবে। হ্যাঁ, কারণ সবাই এই ব্যস্ত নগরীতে সবাই ব্যস্ত, সবার অনেক হিউজ একটা মানে বড় ধরনের খরচের মধ্যে জীবনযাপন করতে হয়। সো ইন দ্যাট কেস আসলে আমি যদি এক্সপেক্ট করি এই মুহূর্তে আমার বাবা আমাকে হেল্প করবে, সে নাও করতে পারে, তার এবিলিটি নাও থাকতে পারে। হ্যাঁ, তো অনেক কিছু মিলে দেখা যায় যে নিজেকে আসলেই একটু সঞ্চয়ী হতে হবে। আমি একটু শিখেছি, খুব বেশি না, হয়তো ওই একটু একটু করে শুরু হয় জীবনে, কোথাও না কোথাও তো শুরু হবে, তাই না? সেখান থেকেই আমার যে অডিয়েন্স আছে, আমার হয়তো আত্মীয়স্বজন বন্ধু বান্ধব যারা এই মুহূর্তে আমার সামনে আছে, ওরা জানবে বা দেখছে, ওদেরকে বলার জন্যই বলছি আসলে সঞ্চয় জীবনে ভীষণ জরুরি। একেবারে শারমিন আপুর কাছেও আসতে চাই এবং এসে জানতে চাই যে দেখা যায় যে প্রভিডেন্ট ফান্ড তো আসলে বাধ্য করে কিছু টাকা সঞ্চয় করাচ্ছে, কিন্তু এটা ছাড়াও আসলে HR প্রফেশনাল হওয়ার ক্ষেত্রে দেখা যায় যে অন্যান্য এমপ্লয়িরা থাকেন, তাদেরকে কি এই সঞ্চয় বিষয়ক বা ফিনান্সিয়াল লিটারেসি বিষয়ক কথাবার্তা জায়গা থেকে মানে যে কোনো প্রতিষ্ঠান থেকে শেখানো হয়, কিংবা আপনাদের কি সিস্টেম সেটা একটু জানতে চাই। হ্যাঁ, প্রভিডেন্ট ফান্ডটা অ্যাকচুয়ালি ফিনান্সিয়াল লিটারেসি যেটা স্টাফদের সাথে হয়, সেটা আসলে যখন আমাদের স্যালারি নেগোসিয়েশন বা আমরা এক্সপ্লেইন করি, ওখানেই ওই জিনিসটা আসলে বলে দেওয়া হয়। মানে PF-টা সম্পর্কেও যে আমরা খুব ওয়েল অ্যাওয়ার হয়ে আসি যখন আমরা জব শুরু করি একদম ইনিশিয়ালি, তা কিন্তু না। এটার বাইরেও ডেফিনেটলি, কারণ হচ্ছে যে মানে ওটা তো অর্গানাইজেশন একটা পার্সেন্টেজ ধরে দেয়। যদি বাংলাদেশের প্র্যাকটিসে বা স্ট্যান্ডার্ড প্র্যাকটিসে বলি, হায়েস্ট 10% অফ ইয়োর বেসিক, এটা একটা স্ট্যান্ডার্ড লিগ্যাল প্রসেস যে আপনি ওটা করছেন ফোর্সফুলি। জবে যখন আপনি আছেন সেটাতে আসলে আপনি অনেক ধরনের সাপোর্ট পাচ্ছেন আপনার বেনিফিট প্যাকেজে। তবে আমার কাছে ব্যক্তিগতভাবে যে জিনিসটা মনে হয় যে আমাদের সবার জীবনে গ্লোবালি যে জিনিসটা ঘটে গেছে, প্যান্ডেমিক, কোভিড, ওই সময়টা কিন্তু প্রত্যেকের লাইফে একটা রিয়েলিটি চেক এসছে। প্রচুর জব লস হয়েছে, প্রচুর মানুষের গেছে, যেটা আমরা যারা HR প্রফেশনে আছি সেই জায়গা থেকে বলেন বা ব্যক্তিগত জায়গা থেকেও কিন্তু আমাদেরকে শিখিয়েছে যে আসলে একটা আনসার্টেন ঘটনা যেটার জন্য আমরা প্রস্তুত না, সেটাকে ফেস করার জন্য ফিনান্সিয়াল যে স্ট্রেংথটা দরকার, সেটার জন্য সেভিংস বা সঞ্চয়টা দরকার। সঞ্চয়ের আসলে ওই জিনিসটা, ওই প্রয়োজনীয়তাটা, কারণ হচ্ছে যে এটা আসলে গ্লোবালি একটা ধাক্কা ছিল সবার জন্য। আমি নিজেও কোভিড 2বার ফেস করেছি, 2 টার্মেই, 2 ফেজেই, তো তখন ওই জিনিসটা মনে হয়েছে। এটা একটা বিষয়। আর আপার সাথে আমি বলবো যে আমার ব্যক্তিগত জীবনে একটা জিনিস ছিল, আমি ঘুরতে পছন্দ করি। ওইটা একটা জিনিস ছিল যে ঘোরার জন্য একটা টাকা শুরুতেই প্রতি মাসে সেভ করতে হবে, কারণ যখন আমি প্ল্যান করব তখন যাতে আমার জিনিসটা হয়ে যায় বা রেডি থাকে। কোভিডের পর মনে হয়েছে যে ব্যক্তিগত জীবনে বাচ্চার জন্য, সো আমার ফ্যামিলির জন্য আই এম দ্য মেইন আর্নার, সো সেক্ষেত্রে আসলে সব কিছুকে ব্যালেন্স করে তো ওই রেসপন্সিবিলিটিটা থেকেও একটা যে সঞ্চয় করার চেষ্টা জিনিসটা এসছে। এবং দেন ইউ হ্যাভ নেক্সট জেনারেশন টু টিচ দেম, তাই না? তো সেক্ষেত্রে ইউ হ্যাভ টু ডু ইট ফার্স্ট। এবং এই ক্ষেত্রে আমার লাইফে যদি আমি বলি, অ্যাড করব আমার মাকে দেখে শিখেছি। সঞ্চয়ের যদি ব্যক্তিগত ডেফিনিশন বলেন, আমার কাছে আমার মা হচ্ছে সেটা। এবং আমি আমার ছেলেকে ছোটবেলা থেকে একটা জিনিস শিখেছি, ওই যে আমরাও করেছি মাটির ব্যাংক। হ্যাঁ, সো ওকে যেই যা কিছু দিতে হবে তুমি তো এখন খরচ করবে না, তুমি রাখো। সো 1টা 2টা 3টা, এখনো যেমন বলে আমি কি এটা ভাঙবো, সেটা ভেঙে তুমি এখন কি করবে, তোমাকে আমি আরেকটা কিনে দিচ্ছি, করো। হ্যাঁ, এই প্র্যাকটিসটা বাসায় নেক্সট জেনারেশন যদি বলেন যে আমার ছেলের ক্ষেত্রে যে মাটির ব্যাংক কিনে দিয়ে কয়েন রাখো, ওটা করো, এই জিনিসটা, তো এটা আমার মাও আমাদের ক্ষেত্রে করেছে। আমিও সেম জিনিসটা আসলে আমার বাচ্চার ক্ষেত্রে করার চেষ্টা করেছি। আমি খুব অ্যামেজ হয়েছি, আমি বাড়িতে গেলাম, আমার বোনের বাচ্চারা আছে, ওদের কাছে ছোট্ট মাটির ব্যাংক আছে, ওদের নানা কিনে দিয়েছে। তো ওরা এসে দেখলাম যে আমাকে কাগজে পেন্টিং করে দিচ্ছে যে মা দিস পার্সেল ইজ ফর ইউ। তো আমি নিলাম, বললো ইফ ইউ গেট পার্সেল ইউ হ্যাভ টু পে। তো আমার তাকে টাকা দিতে হবে, তো টাকা কোথায় দিতে হবে, ব্যাংক নিয়ে আসলো অ্যান্ড ওদের ওই ব্যাংকে টাকা দিতে হবে অ্যান্ড তারা পার্সেল ডেলিভারি করে। তো আমার মনে হলো যে এত ছোট ছোট বাচ্চা, ওদের বয়স 4 বছর, তো 4 বছর থেকেই ওরা কিন্তু মানে খুব স্মার্ট,
স্মার্ট অ্যান্ড পরবর্তী জেনারেশন আমি নিশ্চিত যে তারা আমাদের থেকে ভালো সেভিং শিখবে, বুঝবে এবং আমাদের দেশের অর্থনৈতিক অবস্থাটা দিনে দিনে আসলে সেভিং এর দিকে যাওয়ার প্রয়োজনীয়তা দেখাচ্ছে। আমরা যেরকম সবসময় খুব ফ্ল্যাকচুয়েট করছি, তো সেই ক্ষেত্রে আসলে খুব গুরুত্বপূর্ণ। আপুরও নিশ্চয়ই ছোটবেলায় মাটির ব্যাংকের এক্সপিরিয়েন্স আছে, তাই না? সেটা মোটামুটি সবারই আছে, দেশে বিদেশে সবারই মাটির ব্যাংকে। তবে আমার একটা এক্সপিরিয়েন্স, আমি জানি না এই প্রজন্মের তো নেই, আপনাদের কার কার আছে জানি না, চাল, এক মুঠো চাল তুলে রাখার একটা প্র্যাকটিস, সেটা আমার নানির মানে হ্যাঁ, আমার নানুকে দেখতাম এবং সেটা আমার নানুর কাছ থেকে মা পেয়েছিলেন যে ভাত রান্না করার আগে এক মুঠো চাল তুলে রাখা। তো এটা কিন্তু সঞ্চয়ের একটা খুব মানে ভালো নিদর্শন একটা, একদম একটা সেই মানে ওটাকে হয়তো ওভাবে ডিফাইন্ড না, কিন্তু এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার যে সঞ্চয়টা ঘর থেকে, মানে আমার কোনো ইনকাম নেই কিন্তু তারপরেও আমি সঞ্চয় করছি। একেবারে এটা একটা প্রাচীন নিদর্শনের মতো আসলে, এবং আগের দিনের মানুষরা খুব করতেন, এখন হয়তো সেই অভ্যেসটা নেই। তবে মন মানসিকতাটা মানে ওনাদের এক্সপ্লেনেশনটা আমি একটু শুনে নেই যে কি ছিল, নানি কি বলতেন এটার। না, ওটা আমি তো জানতাম যে ভাত রান্না করার আগে তো নানু মানে কেন তুলে রাখতে হবে, এক মুঠো চাল কেন তুলে রাখতে হবে, তো উনি খুব হেসে বলতেন যেদিন চাল ফুরিয়ে যাবে সেদিন ওটা দিয়ে, যদি বাজারে যেতে না পারো ওটা দিয়ে কাজে লাগবে। হ্যাঁ, তো মানে ওই দাদু আমাকে সেম কথাটা বলেছে, আমি বাড়িতে দেখেছি যে হ্যাঁ এটা কেন, এটা কিন্তু আলাদা পাত্রে, আলাদা এক্স্যাক্টলি পাত্রে কিন্তু রাখা হতো না, চালের একটা আলাদা পাত্রে রাখা হতো। সেম এক্সপ্লেনেশন যে যেদিন চাল থাকবে না, তুমি যদি আজকে বাজারে না যেতে পারো, ভাত তো খেতে হবে, তাহলে ওইখান থেকে। আর একটা জিনিসও আমি দেখেছি, ওই সেভিং চালটা অনেক সময় ওরা এক্সচেঞ্জ করছে অনেকের সাথে। আমি এটা একদম আমার নানা বাড়িতে দেখেছি, এক্সচেঞ্জ যে ওর হয়তো কিছু দরকার, পাশের বাড়ি থেকে হয়তো কিছু একটা নিয়ে আসলো, চালের বদলে অন্য কিছু, চালের বদলে অন্য কিছু। এটা আমি প্রাচীন বার্টার সিস্টেম, এটা আসলে এই চালটা রাখা অভিজ্ঞতাটা হয়নি। ওয়ান কাইন্ড অফ আমরা যেটা বলি ডিপিএস, বা আমরা স্যালারি থেকে অটো একটা ডিপিএস চলে যাবে, আমরা ডিপিএস হিসেবে রাখি। আমার মনে হয় ওইটার সাথে একটা সিমিলারিটি আসছে, বা ওখানে একটা কোথাও একটা মিল আছে যে আমার ইনকাম থেকে একটুখানি সরিয়ে রাখা। হ্যাঁ, বা আমি ব্যাংকে কোথাও একটা রাখছি, বা নিজের কোনো একটা বাসায় কোথাও একটা সেভিং মুড থাকে না, যে একটা কোথাও আমি হয়তো 5,000 টাকা সরিয়ে রাখলাম, বা পারলাম না 500 রাখলাম, বা 1,000 রাখলাম, মানে চোখ থেকে দূরে একটু সরিয়ে রাখা। ওটা কিন্তু মন থেকে, নট অনলি চোখ, মন থেকেও দূরে রাখতে হয়। আমি ইনকাম করছি না কিন্তু আমি কিন্তু সেভিং করছি। আমার নানু তো ইনকাম করতেন না, আমার মাও করতেন না, কিন্তু ওই যে সেভিং এর একটা ব্যাপার, তাদের সেভিংটা ছিল। শাড়ির ভাঁজে টাকা আমাদের বোধহয় সবার মাদেরই ছিল। তো সেই টাকাটা কিন্তু তাদের কোনো কাজে লাগতো না, মানে আমার দেখা অনুযায়ী তো সেটা তাদের খরচ সেভাবে করতেন না, তারপরও তাদের ওই হাত খরচের টাকা, এখান থেকে ওখান থেকে টাকা সেটা রয়েই যেত। সেখানে শাড়ির ভাঁজে কিছু টাকা, আলমারির চিপায় কিছু টাকা তুলে রাখা, মানে ওটা কিন্তু ওই সঞ্চয়েরই একটা ব্যাপার একেবারে। তো আমার তখন তো একটু এরকম টেন্ডেন্সিও ছিল, নট অনলি ভাতে চালের থেকে শুধু চাল রাখা, যে ওরা একটু মুরগি পালতো, বড় একটু সবজি করতো, অনেক প্রয়োজন কিন্তু ওরা ঘরে থেকেই কেমন কেমন করে যেন অ্যাডজাস্ট করে পেয়ে যাওয়া যেত, মানে নিজের ঘরের ভিতরে একটা বন্দোবস্ত হয়ে যেত। আমি আসলে দুঃখিত এই কথাটা বলার জন্য, কিন্তু আমার কাছে মনে হয় কি যে খুব ছোটবেলায় নানি বাড়িতে বা দাদি বাড়িতে যখনই বা কোথাও গিয়েছি, এই নাই নাই শব্দটা তখন মনে হয় কম ছিল আমার কাছে। আমার আই এম ফিলিং দ্যাট আমরা যেমন এখন আনছি কোথায় যেন একটা কোথায় জানি চলে যাচ্ছে সব। হ্যাঁ, মানে মুদ্রাস্ফীতি এটার জন্য একটা বিশাল বড় ব্যাপার। মুদ্রাস্ফীতির জন্য আসলে আমরা যে টাকাটা আর্নিংস করছি, আমাদের লিভিং স্ট্যান্ডার্ডটা যে হাই হচ্ছে, ব্যয়টা বেশি বেড়ে যাচ্ছে। আসলে এই মুদ্রাস্ফীতি নিয়ে আলাদা করে কথা বলতে হবে একটা বিরতি থেকে এসে। অবশ্যই একটা বিরতির সময় হয়ে গেছে, ফিরে আসবো খুব জলদি, সাথেই থাকুন। সঞ্চয়ের একেবারে আদিম সময়ের কিছু অভ্যেস ছিল যেটা আমাদের দাদি নানিরা করতেন, সেটা আসলে শুনেও বেশ কানে শুনতে আরাম লাগে। কেন যেন সঞ্চয়ের এই যে প্রথাগুলো, সেগুলো যেন আমাদের সংস্কৃতিরই একটা অংশ হয়ে মিশেছিল। সেই অভ্যেসগুলো বদলেছে আমাদের ব্যস্ততম জীবনে। দেখা যায় যে আমরা যেহেতু সবাই এখন সব কিছুতে বেশ একটু দ্রুততা চাই, সেই ক্ষেত্রে আমরা সেভিংয়ের কথায় অত মন মানসিকতা থাকে না, কিংবা ওই এক মুঠো চালের দিকে হয়তো তেমন আর একটা মনোযোগ যায় না। মনে হয় না বাড়ির নিচে দোকান আছে,
কিনে নেব, তারপরেও কিন্তু এটা কোনো না কোনোভাবে আমাদের মননে একটা বলবো যে অভ্যেস যেটা তৈরি হয়েছে, সেটা কিন্তু অবশ্যই সেটা আমাদের সংস্কৃতিতে মিশে আছে এবং এটা সংস্কৃতিরও চর্চা বলতে পারি যদি এখন শুরু করি। তো সেই ক্ষেত্রে আপনারাও কিন্তু নিজেদের জীবনের সঞ্চয়ের গল্পগুলো নিয়ে আমাদের কাছে চলে আসতে পারেন। আমাদের স্ক্রিনে দেওয়া আছে জুমের আইডি এবং পাসওয়ার্ড, যেটা ফলো করে আপনারা এসে আমাদের সাথে আড্ডা দিতে পারেন। আপু, যেই অভ্যেসগুলো নিয়ে কথা বলছিলাম, সেই অভ্যেসগুলোর সাথে সাথে দেখা যায় কি যে আমাদের দেশে মানুষ আসলে ভাবে যে যেহেতু এই যে মুদ্রাস্ফীতির কথাটা আপু বললেন, তো সেটা আপুর কাছেই শুনে আসি একটু, তারপরে আপুর কাছে একবারে শুনবো। আপু, মুদ্রাস্ফীতির বিষয়টা নিয়ে যদি আসি, যে এখনকার অর্থনৈতিক অবস্থা অনুযায়ী সঞ্চয় নিয়ে বেশ সবাই একটু বিপদে পড়ছেন এবং বেশিরভাগ মানুষ আসলে ওই যে নুন আনতে পান্তা ফুরোয় টাইপের একটা অবস্থা, এবং সেটা শুধু দরিদ্র অঞ্চলে নয় বরং বাংলাদেশের এখন বেশিরভাগ মানুষ আসলে আমি বলবো যে মিডল ক্লাস একটা সময় যাচ্ছে, যাদের কাছে অনেক বেশি টাকাও আছে, তারাও কিন্তু একটা মিডল ক্লাস লাইফই লিড করতে হচ্ছে, কারণ কিনা আমাদের আসলে খরচটা তেমন হচ্ছে। তো সেই বিষয়ে আসলে একটু শুনি। মানে মুদ্রাস্ফীতির কারণে যে জিনিসটা হচ্ছে আয় ব্যয়ের যে রেশিওটা, এটা তো আসলে ব্যালেন্স থাকছে না। আর একটা জিনিস হচ্ছে যে অভ্যেস, যে কথাটা আপনি বারবার বলছেন যে অনেক কিছুর অভ্যেস, আমি যখন একটা লাইফস্টাইলে অভ্যস্ত হয়ে যাই তখন সেটা থেকে আসলে কিন্তু নিচে আমি নামতে পারি না। আমি আমার বাচ্চাকে একটা স্কুলে পড়াচ্ছি, প্রতি বছর স্কুলের বেতন বাড়ছে, এখন আমি হঠাৎ করে ওর স্কুলটা কিন্তু চেঞ্জ করে ফেলতে পারছি না। কারণ হচ্ছে যে স্কুল এডুকেশনের একটা কন্টিনিউটির একটা ব্যাপার থাকে, চলমানতার একটা ব্যাপার থাকে, তার একটা বন্ধু মহল তৈরি হয়ে গেছে, তার একটা নিজস্ব জায়গা তৈরি হয়েছে, একটা এডুকেশন স্ট্যান্ডার্ড তৈরি হয়ে গেছে, অ্যাম্বিশন সেটা তো হয়েছে, প্লাস ওটা তার একটা নিজস্ব জায়গা, পরিবারের বাইরে প্রথম একটা জায়গা। তো এই ধরনের অনেক নিত্য নৈমিত্তিক আমাদের জিনিসগুলো থাকে যে আমরা যখন একটা আয়ের সাথে অভ্যস্ত হয়ে যাই, কিন্তু দেখা যাচ্ছে যে আমি গত বছর যে বেতনটা দিয়েছি, যদি আমি স্কুলের বেতনই বলি, এবছর আরো বেড়ে গেছে 5,000 টাকা। আমার ইনকামটা কিন্তু ওভাবে বাড়েনি, 5,000 টাকা হয়তো বাড়েনি। তো আমার ইনকামটা কিন্তু আমার সেরকমই আছে। আর ইনকাম তো আসলে আমাদের যেটা বলা হয় যে যারা আমরা চাকরি করি তাদের তো আসলে হচ্ছে যে পারফরমেন্স অ্যাপ্রেজাল হবে, ইনক্রিমেন্ট হবে, ওই ধরনের একটা ব্যাপার থাকে। কিন্তু খরচের খাতগুলোতে কিন্তু বেড়ে যাচ্ছে, যে কালকে পেঁয়াজের কেজি 50 টাকা ছিল, আজকে 80 টাকা হয়ে গেল। পেঁয়াজটা আমার লাগবে রান্না করতে গেলে। সো বিষয়টা হচ্ছে যে খরচের উপর আমাদের হাত থাকছে না, মুদ্রাস্ফীতির কারণে আসলে খরচের উপর আমাদের হাত থাকছে না। সেই জায়গাটাতে আসলে আমাদের বেসিক নিডের পিছনেই এত টাকা চলে যাচ্ছে যে সঞ্চয়টা আলাদা করে ম্যানেজ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, যে কারণেই আসলে এই জিনিসটা হচ্ছে যে অনেকেই পারছে না বা বলছে। তবে ওই যে প্রথমে বললাম যে অনেকেই, আপু বললেন ডিপিএস এর কথা, যে আমার অ্যাকাউন্ট থেকে অটো চলে যাবে শুরুতেই, মানে বেসিক খরচটা শুরু হওয়ার আগে যদি সঞ্চয়ের অ্যাকাউন্টে টাকাটা চলে যায় তাহলে বেটার প্র্যাকটিস, এবং এটা একটা অভ্যাসেরও একটা ব্যাপার আমার কাছে মনে হয়, অভ্যস্ততা, যে আমি আসলে আমরা যে ডিপিএস গুলো করি বা যারাই করেন, যেটার সাথে করেন, যে ওগুলোর পেমেন্ট ডেটটা আসলে শুরুতেই থাকে, বেতনটা ঢুকবে চলে যাবে, আমাকে আলাদা করে রাখতে হবে না, কারণ তাহলে হচ্ছে যে আমি হয়তো বা স্কুলের বেতন, বাজার খরচ দেওয়ার পর আর আসলে সেভিং করতে পারবো না। তো ওটাও একটা আসলে অভ্যস্ততার ব্যাপার আসলে, যে আমার আসলে কোনোভাবেই কমে না, খরচ বাড়তেই থাকে। এবং মুদ্রাস্ফীতিটা একটা বিশাল বড় ফ্যাক্টর, যে আসলে আমাদের আয়টা যেভাবে আমরা করছি, খরচের উপর আমাদের হাত থাকছে না একেবারে। যদি আসি ফাহমিদা আপুর কাছে, ফাহমিদা আপু, আমাদের দেশে অনেকেই বলছেন যে একেবারে সঞ্চয় করা যেন অসম্ভব হয়ে যাচ্ছে, সেই বিষয়টা আসলে আপনি কি ভাবেন? আসলে এটা তো প্রথমত নির্ভর করবে যে কার আয় কতটুকু, সেটার উপরে সঞ্চয়টা কিভাবে কতটুকু করা সম্ভব। এখন ওই যে আপনি বললেন যে নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা, এখন আসলেই তো মিডল ক্লাসের সেই অবস্থাই। এখন যে আমরা যে যতটুকুই আয় করছি, ঠিক তার চেয়ে যেন বেশি লাগছে আমাদের জীবনযাত্রায় একেবারে। এবং বেশ আমি বলবো যে যারা খুব ভালো আর্নও করছেন, তারাও আসলে একটা নিজের পরিবারে নিজের সন্তানের স্কুল ফি, কলেজ ফি দিয়ে, তারপরে বাজার দর যেভাবে বাড়ছে, তারপরে ঈদের সময় এখন কাপড়ের যে ধাঁচের দাম বেড়ে যায়, তো সবকিছু মিলে আসলে বেশ কঠিন। হ্যাঁ, শারমিন আপা যেটা বলছিলেন যে আমি তো হুট করে নামিয়ে আনতে পারবো না, আমার যেটা যেখানে আছে ওখানে আছে, কিন্তু দামগুলো বেড়ে যাচ্ছে, আমাকে ব্যয় করতে হচ্ছে বেশি। তবে তারপরেও তো মানে বিপদ আপদ তো আছেই, আমাদের সঞ্চয়ের জায়গাটাতে আসলে একটু
ফোকাস করতেই হয়, করা উচিত, ঠেকে শিখেছি বা শিখছি এখন, এই যে সবারই তাই অবস্থা। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় ডিপিএস কনসেপ্ট যেটা, আমি ওটাকে মানে এমনিতেই ওই ডিপিএস ছাড়াই ভাবছিলাম যে আমরা যদি ধরে নেই, ধরেন আমার বেতন 20,000 টাকা, আমি ধরেই নিচ্ছি আমার বেতন 19,000 টাকা, এখন আমাকে ওই 19-এর মধ্যেই চলতে হবে, এবং যদি আমি 20-এর মধ্যে চলতে পারি তাহলে আমি 19-এর মধ্যেও চলতে পারবো। কিছু জায়গা আমাকে বের করতে হবে যে কোথায় কোথায় আমি অ্যাডজাস্ট করতে পারবো। খুব সহজ তো ডেফিনেটলি হবে না, কিন্তু ওই জায়গাগুলোকে আমি বের করে নিতে হবে যে কোথায় আমি অ্যাডজাস্ট করতে পারবো। খুব বড় অঙ্ক কিন্তু আমি পারবো না, খুব মিনিমাম একটা অঙ্ক, কিন্তু সেটা হলেও আমার মনে হয় যে আমাদের উচিত যে মানে একটা পার্সেন্টেজ, একটা পরিমাণ আমি প্রতি মাসে, তো সেটা ডিপিএস হলে অনেক ইজি হয় যে অটোমেটেড হয়ে যায় জিনিসটা, হয়ে যায়, কষ্ট করতে হয় না আলাদা করে। একটু আসি আমরা, একটু জুমে আসছি। নাহিদা আপু আছেন, মরিয়ম আপু আছেন, ঝুমুর আপা আছেন। এর মধ্যে মরিয়ম আপু আর ঝুমুর আপুর সাথে অনেক দিন পরে দেখা। মরিয়ম আপু কে দিয়ে শুরু করি। মরিয়ম আপু, আপনার কাছে একটু আসি, এবং অনেক দিন পর আপনাকে পেলাম, সেজন্য আবার আপনাকে স্বাগত জানাই। সাথে একটু আজকের বিষয় হলো সঞ্চয় হোক বেতন মেপে, সঞ্চয়ের প্রয়োজনীয়তাটা আসলে আপনি জীবনে কখন বোধ করেছিলেন সেটা একটু জানাবেন। শুভেচ্ছা, শুভ সন্ধ্যা। হনা, কেমন আছো? অনেকদিন পর দেখলাম, আশা করি ভালো আছো। উপস্থিত অতিথিদের শুভেচ্ছা, ভালোবাসা। আপুরা আশা করি ভালো আছে। হ্যাঁ, আজকের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সঞ্চয়, সঞ্চয় সারা জীবনই সঞ্চয় একটা, মানে সঞ্চয় নিয়ে বসে থাকে আর কি, বসে থাকতে চায়। তো আমরা পারি কিনা সবাই, এটা এটা যে বেতনের উপর নির্ভর করে আজকে বিষয়ে শেষে আয়ের উপর নির্ভর করে এরকম একটা কিছু আছে না শেষে, না? জি হ্যাঁ, আমাকে যেন কি বললা যে আপনি কখন সঞ্চয় করেছিলেন বা এখনো সঞ্চয় করা হয় কিনা? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সঞ্চয় তো মানুষের ছোটবেলা থেকে পরিবারে শিখে উঠে যে সঞ্চয় করতে হবে, বাবা মাকে দেখে। তবে এই যে আয়ের উপরে সঞ্চয় নির্ভর করে আমার সংসারটা কিভাবে চললো, সেই আমার আয়ের পরে আমি যদি কিছু আমার বাড়তি টাকা আমার মনে হয় আছে, তখন আমি জমা করলাম, সেটাই সঞ্চয়। তো সাথে যদি কেউ আমার হেল্পিং হ্যান্ড থাকে তখন সঞ্চয় করাটা সুবিধা হয়। তো সারাদিন চাকরির পর একটা সঞ্চয় আসলে খুবই জরুরি। আমি চাকরিজীবী ছিলাম, চেষ্টা করি সঞ্চয় করার জন্য। এখন তো অবসরে আছি, তো যা একটু সঞ্চয় আছে এখন সেটা দিয়েই চলা হচ্ছে, খরচই করছি, এই আর কি। তারপরও জীবন সুন্দর যাবে এটাই আশা করি, এবং পরবর্তী প্রজন্ম হয়তো এখন সঞ্চয় করা শিখছে। নাহিদা নেলি আপুর কাছে আসতে চাই। নাহিদা নেলি আপু একজন শিক্ষক, তিনি সঞ্চয়ও শেখান কিনা বাচ্চাদেরকে? আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। আসলে এজ এ টিচার হিসেবে হ্যাঁ, বাচ্চাদের শেখাই যে সঞ্চয় করতে হবে, না করলে তো আসলে মানে পরে যে কি হবে বাচ্চাদের, আসলে ওদের ছোট ছোট ভাবেই, ওদের ছোট ছোট যেভাবে বুঝে ওদের বোঝাই যে কোনো জিনিস সঞ্চয় করলে নিজেরই লাভ। তো ওরা যা বোঝে তো বুঝাই যে যখন ওরা টুকটাক কোনো জিনিস নিয়ে আসি স্কুলে, তখন ওদের যখন পয়সা, যেমন কিছু পয়সা নিয়ে আসলো, খেলো, তখন বললাম যে না, কিছু রেখে দাও, কাল খাবে। যে এভাবে সঞ্চয় যে কোনো জিনিসই, যে বন্ধু থেকে দেওয়ার সময় যে কিছু রেখে দাও, তারপর খাবে, তারপর নিজের জন্য কিছু রাখো, শেয়ার করো। তারপর এই যে এইভাবে বাচ্চাদের শেখায় যে কিছু সঞ্চয় করতে হয়, এরপর বড় হলে তোমরা নিজেরাই শিখে নেবে কিভাবে করতে হবে, মার কাছ থেকে শিখে নেবে, বাবার কাছ থেকে শিখে নেবে। তো এভাবে শিখাই টুকটাক করে, ওরা যা বোঝে অল্প অল্প চেষ্টা করে শেখাবে এদের। বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে আমি বলবো যে শিক্ষকদের যেই আসলে আমরা মর্যাদা দিতে চাই, সেই অনুযায়ী আসলে বলবো যে মনিটারি ভাবে আমরা আসলে সেভাবে শিক্ষকদেরকে যে অনেক টাকা দিচ্ছি, বা বাংলাদেশের শিক্ষকরা যে অনেক টাকা কামান, সেটা আসলে গর্ব করে কখনোই তেমন বলা যায় না। যেমন পাশ্চাত্য অনেক দেশে আছে শিক্ষকদের সব থেকে বেশি স্যালারি, কিন্তু আমাদের দেশে দেখা যায় যে সেই পরিমাণ আমরা করতে পারি না। তো তারপরেও দেখা যায় কি সঞ্চয় কি আপনার জন্য করা হয়, এবং বাংলাদেশের পার্সপেক্টিভ অনুযায়ী সঞ্চয় আপনার জীবনে ঠিকঠাক হয়? আসলে আমাদের তো আসলে যা বেতন, মানে আমরা শিক্ষক যা বেতন, সেই বেতন আসলে আমাদের সংসার চালানো আসলে খুব কঠিন হয়ে যায়, মানে আমার জীবনযাত্রার সাথে কিন্তু আসলে মিলে না। তারপর আমরা চেষ্টা করি কিছুটা সঞ্চয় করতে। এখন যা অবস্থা, আসলে মানে আয়ের সাথে ব্যয় মেলেই না।
তো তারপরেও চেষ্টা করি কিছু সঞ্চয় করতে ভবিষ্যতের জন্য। ইনশাআল্লাহ আপু সামনের তবে দিনে আরো যদিও খুব অবশ্যই পরিস্থিতি ভালো হোক, আমাদের দেশের অর্থনৈতিক অবস্থাও তো আসলে এক এক সময় এক এক রকম থাকে, ভালো দিকে গেলে আমরা আরো বেশি করে সঞ্চয় করতে পারবো, এটাই আশা করি। ঝুমুর আপুর কাছে আসবো, তবে একটা বিরতি থেকে এসে, একটা বিরতির সময় হয়ে গেছে বন্ধুরা, ফিরে আসছে কিছুক্ষণের মধ্যেই। সঞ্চয় তো খুব ভালো বিষয়, সেটা আমরা সবাই জানি, কিন্তু কিছু মানুষ নাকি অতিরিক্ত সঞ্চয় করে, তারা এতই সঞ্চয় করেন যে তারা বাঁচতেই ভুলে যান, সেটাও আবার একটা কেমন যেন ব্যাধির মতো না? তো সেই বিষয়গুলো নিয়েও কথা বলা দরকার। তবে এসে গেছি একেবারে শেষ প্রান্তে, সবার কাছেই খানিকটা শুনতে পারবো, একটু একটু করে শুনে শেষের দিকে এগোবো। ঝুমুর আপুর কাছে আসতে চাই, আমি জানতে চাই যে আপু, আপনি কি অতিরিক্ত সঞ্চয় করেন নাকি অতিরিক্ত ব্যয় করেন? কোন মানুষটা আপনি? আপু আমার ওই সঞ্চয় করার থেকে ব্যয় করাটাই বেশি হয়। একদম আমি জানতাম, সবাইকে। জানেন। হ্যাঁ হ্যাঁ, বেতন অনুযায়ী আপু, আমার মনে হয় বেতন অনুযায়ী তা বুঝে শুনে খরচ করলে এবং অপ্রয়োজনীয় খরচ কমিয়ে এনে যদি আমরা ভবিষ্যতের জন্য নির্ভরযোগ্য নিরাপত্তা গড়ে তুলতে পারি, ছোট ছোট সঞ্চয় অনেক সময় আপু বড় সহায়তা হতে পারে। এজন্য সুন্দরভাবে মেপে আমার মনে হয় সঞ্চয় করা সবারই জন্য জরুরি। একেবারে। এদিকে আমাদের সাথে তানিয়া আপু যুক্ত হয়েছেন, তার ব্যাকগ্রাউন্ড দেখে আসলে বোঝা যাচ্ছে না তিনি কোথা থেকে এসেছেন, তবে তানিয়া আপু একটু আনমিউট করে আমাদেরকে আজকে একটু জানাবেন যে আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন এবং সঞ্চয় নিয়ে আপনার ভাবনা কি। কুমি আপুর বান্ধবী। হ্যাঁ, আসসালামু আলাইকুম সবাইকে। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ শুনতে পাচ্ছি আপু, বলুন। ধন্যবাদ সবাইকে। দোস্ত, তোমাকেও ধন্যবাদ ফারজানা। খুব ভালো লাগছে, সমসাময়িক একটা প্রোগ্রাম হচ্ছে, আমি অনেক খুশি। আমি সৌদি আরব রিয়াদ থেকে বলছি। হ্যালো, জি শুনতে পাচ্ছি। সঞ্চয় নিয়ে আপনার ভাবনাটা একটু শুনি ছোট করে। সঞ্চয় আসলে আমি অনেক খুশি। আমি খুবই, আমার জীবনটা খুবই এলোমেলো। আমি মানে 2 টাকা থাকলে আমি 4 টাকা খরচ করা মানুষ। আমি এখন এই বুড়ো বয়সে, বুড়ো না মানে আমার যে বয়সটা, তো আমার কাছে মনে হয় খুব সুন্দর একটা টপিক যে আপনারা এত সুন্দর একটা আলোচনা নিয়ে বসছেন, যে এই সময় আমার কাছে মনে হয় বিশেষ করে আমার মতো যারা 2 টাকা থাকলে 4 টাকা খরচ করা যে টেন্ডেন্সি, এটা একটা মানসিক রোগ। আমার যেটা মনে হয়, সরি আপনারা কেউ আমার কথা নেন না, এটা আমি আমার পার্সোনাল থেকে বলছি, যখন আমার প্রয়োজন হয় তখন আমি যেটা প্রয়োজন সেটা করতে পারি না। তো প্রতিটা মানুষেরই আমার মনে হয় আমার দেশের হিসাবে প্রত্যেকেরই সেভ করা উচিত। সেভিংস সে 2 টাকা হোক, 2 টাকার থেকে কিভাবে করে সে ব্যালেন্স করে চলবে শেখা উচিত। যদি প্রয়োজন হয় সেটা পাঠ্য বইয়েও দেওয়া উচিত, কিভাবে সেভ করে চলতে হবে। হ্যাঁ, তো আমরা মাঝ বয়সে এসে শিখা, আর এটা যদি আমি আমার সেই ছোটবেলা থেকে শিখে আসতাম কিভাবে ব্যালেন্স করে জীবনটাকে চলতে হয়, তো আমার মনে হয় আজকের দিনে আসলে বেশ অন্যরকম হতো। আপু বেশ অনেক সুন্দর করে বললেন, অনেক ধন্যবাদ। এদিকে রোমানা মিরাজ আমাদের সাথে নতুন আরেকজন যুক্ত হয়েছেন, তিনি কোথা থেকে যুক্ত হয়েছেন তার কাছে একটু শুনবো, একদম ছোট্ট স্বল্প বাক্যে কথা বলার সময় পাবো। রোমানা আপু একটু জানাবেন যে আজকের বিষয় নিয়ে আপনার কি বলবার আছে এবং কোথা থেকে আপনি যুক্ত হয়েছেন। থ্যাংক ইউ সো মাচ অনারেবল হোস্ট। আমি রোমেনা মিরাজ, আমি ঢাকার উত্তরাতে থাকি। বর্তমানে আমি দিয়াবাড়ি মেট্রো রেল স্টেশন থেকে যুক্ত হয়েছি। কি চমৎকার আবহাওয়া আজকে। হ্যাঁ, আমি অফিস থেকে বাসায় ফিরছি, তো আমার বান্ধবী কমিয়ে আমাকে লিঙ্কটা 6টার আগেই দিয়েছে, কিন্তু নেটওয়ার্ক আনস্টেবল থাকার কারণে আমি বারবার লিভ করছিলাম। তো আজকে টপিকটা যেটুকু আমি শুনতে পেরেছি তা শুনে মনে হলো যে সঞ্চয় নিয়ে কথা হচ্ছে, খুবই যুগোপযোগী একটা টপিক, প্রয়োজনীয় একটা টপিক। আমি সঞ্চয় করতে পছন্দ করি, সঞ্চয় যারা করতে চান তাদেরকেও উৎসাহ দিতে পছন্দ করি। খুব ভালো একটা টপিক নিয়ে আপনারা কথা বলছেন। আর আমার ফ্রেন্ড কুমুকে অনেক ধন্যবাদ যে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এই প্ল্যাটফর্মে আমাকে ইনভাইট জানানো হয়েছে, সেজন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ রোমেনা আপু, আমাদের সাথে পরবর্তী দিনগুলোতেও যুক্ত হবেন। আজ পরিচয় হয়ে গেল, তানিয়া আপু, রোমেনা আপু সবাই আসবেন আশা করব। হাসিনা আপুর কাছে আসতে চাই, হাসিনা আপু শেষ মুহূর্তে যোগ দিলেন, তার কাছে একটু শুনি যে আপু সঞ্চয় করা আসলে এখনকার অবস্থা অনুযায়ী সম্ভব নাকি সম্ভব না? আপনার কি সঞ্চয়ের অভ্যেস আছে নাকি নেই? আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা। অনেক ধন্যবাদ, অনেকদিন পরে জয়েন করলাম। হ্যাঁ, তো যাই হোক, অনেক সুন্দর একটা টপিক এবং আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক আপু। অবশ্যই সঞ্চয় করা দরকার, কারণ একটু একটু করে সঞ্চয়
যে কোনো ভাবে যে কোনো কিছুতেই চাইলে করা যায়। অনেক আগের দিনে আমরা যখন ছোট ছিলাম স্কুলে তখন দেখতাম যে মা চাচিরা একমুঠ করে চাল জমাতো একটা মাটির খুঁটিতে, সপ্তাহ শেষে ওইটা থেকে একটা, অনেকে বলে যে কাঞ্জির যাও, আমাদের এদিকে বলে এটাকে কাঞ্জির যাও, বুঝছো? আবার অনেকে ওইটা দিয়ে ভাত রান্না করতো, একটু টকটক হইতো। তা দেখা গেছে যে সপ্তাহ শেষে মোটামুটি 2 কেজি 1.5 কেজি 2.5 কেজি কারো 4-5 কেজি হইতো বড় হইলে ওই ইয়েটা কন্টেনারটা। তো ওইভাবে কিন্তু এই যে জমতো, তো ওই যে এক বেলা বা 2 বেলা ওরা রান্না করলো ওইটাই কিন্তু একটা আয় হয়ে গেল। কিন্তু ওই সপ্তাহে যে তোমার হিসাবের চালটা ছিল ওইটা থেকেই কিন্তু একমুঠ করে জমিয়ে ওইটা করা হয়েছে। কিন্তু এই যে 2 বেলা করা হলো, করার কারণে কিন্তু 2 বেলার চালটা তোমার কম লাগলো। তো বিষয়টা ছোট হইতে পারে, কিন্তু এরকমই ছোট ছোট করে একটা বাচ্চা যখন মনে করো জন্মগ্রহণ করছে তখন থেকে যদি আমি ওই বাচ্চা যেই মাসে জন্মগ্রহণ করলো ওই মাস থেকে আমি 500 টাকা করে একটা সেভিংস করি বাচ্চাটার জন্য, দেখা গেছে এক সময় বড় হলে সে কোনো পাবলিক ভার্সিটিতে চান্স পাইলো বা কোথাও গেল, বড় অ্যামাউন্টের একটা টাকা কিন্তু জমা তখন প্রয়োজন। যেখানে যাদের যেরকম উপার্জন একটু একটু করে চাইলে আমরা এটা করতে পারি এবং এক সময় এটা অনেক বড় উপকারে আসে। অনেক ধন্যবাদ আপু, অনেক ধন্যবাদ। এদিকে আমরাও যেহেতু শেষ দিকে আছি, ওই যে বললাম যে কেউ কেউ এত সঞ্চয় করেন যে তারা বাঁচতেই ভুলে যান। কুমি আপুর কাছে শুরু করি। ফারজানা আপু এসে বলেন যে কিছু এমন মানুষের সাথে পরিচয় আছে যারা অতিরিক্ত সঞ্চয় করেন এবং তারা জীবনে কোনো কাজই করেন না সঞ্চয় ছাড়া। আমার একজন চাচা আছে, উই অল হ্যাভ দ্যাট চাচা। চাচা ক্যামেরার সামনে আছে কিনা আমি সরি চাচা, কিন্তু আদর করে তো বলছি, এটা আমি দেখেছি। মানে একটা ছোট্ট উদাহরণ দেই, মাত্র একটা। উনি আমরা যেমন খুব বড় একটা শীতে তোমার পেট্রোলিয়াম জেলি কিনি, উনি প্রতি বছর একটা বড় পেট্রোলিয়াম জেলি কিনে ঠিকই, বাট আমার ভীষণ হাসি পায় উনি আগের বছরে খালি ডিব্বাগুলো রেখে দেয়। একটা পেট্রোলিয়াম জেলি তো আর একবারে শেষ হবে না, উনি ওখান থেকে স্পুন দিয়ে উঠায় সবাইকে সমানভাবে ভাগ করে দেয় ছেলে মেয়ে। ছোটবেলায় এটা হয়তো হাসি লাগতো, বাট এখন মনে হয় যে না আসলে অনেক মজার ব্যাপার। চিন্তা করে দেখো আসলে কিন্তু মজা, বিকজ পেট্রোলিয়াম জেলিটা এবছর থেকে নেক্সট ইয়ারে কিন্তু এটা ডিব্বাটা খুলে আর ইউজ করতে ইচ্ছা করে না, মনে হয় যে না লাস্ট ইয়ার অনেকবার ইউজ করেছি, হয়তো কেউ ফিঙ্গার ইউজ করছি, স্পুন তো অ্যাকচুয়ালি আমরা ইউজ করি না পেট্রোলিয়াম জেলিতে খুব একটা, মনে হয় ওটা কিন্তু তাকালে আরেকবার কেমন যেন একটু লাগে। তো সেক্ষেত্রে সবাইকে উঠে দেয়া চাচাকে আমি এটা দেখেছি, আমার হাসি লাগতো, মনে হয় যে এখন মিলাই বড় হয়ে যে না এটাও মনে হয় তার একটা খুব ভালো আইডিয়া ছিল। এটা ডিসিপ্লিনও হয়, এটা ফ্যামিলিতে ডিসিপ্লিনের প্র্যাকটিস হয় অবশ্যই। আসতে চাই ফাহমিদ আপুর কাছে, এসে জানতে চাই যে এই যে এখন মানুষকে যদি একটু শেষের দিকে এসে বলতে চাই যে যারা অতিরিক্ত সঞ্চয় করেন তাদের জন্য কিছু বলবার আছে, যারা সঞ্চয় একেবারে করেন না তাদের জন্য কিছু বলুন। এতক্ষণ তো আমরা যারা সঞ্চয় একেবারে করেন না তাদের জন্য বললাম, আমিও তাদের মধ্যে একজন, মানে অনেকটাই তাদের মতো। তো সঞ্চয়টা খুবই প্রয়োজনীয়, করতেই হবে, কারণ বিপদ আপদ তো বলে কয়ে আসে না। মানে যেরকম আমি ভ্রমণের জন্য বলছি, ট্রাভেলিং এর জন্য আমি করতাম, সেরকম বিপদও তো আসতে পারে, তখন লাগতেই পারে। তো সেটা একটা। তবে এখন যাচ্ছি যারা অতিরিক্ত সঞ্চয় করেন, আমার দেখা কিছু মানুষ আছেন যারা জীবনে অনেক ইনকাম করেছেন এবং অনেক সঞ্চয় করেছেন, কিন্তু জীবনে কোনো আরামায়েশ করেননি, কোনো শখ পূরণ করেননি। আমার কাছে মনে হয় তাদের জীবনটাই বৃথা। একদম আমার একটু খারাপ লাগে এই বিষয়টা, তারা অবশ্যই মন খারাপ করবেন না, তারা আমাদেরকে দেখতেই পারেন, কিন্তু আমরা চাই যে আপনারা আরো ভালো করে বাঁচুন। অবশ্যই আসতে চাই শারমিন আপুর কাছে, একটু শুনি এই বিষয়ে। হ্যাঁ, আপু যেটা বললো সেটাই, মানে জীবনটাকে আসলে উপভোগ করবারও দরকার আছে। আসলে আমরা জানি না, এবং জানি না আমাদের জেনারেশনে, আমি যদি আমার কথা বলি, যে আমাদের গ্লোবালি আমরা যে প্যান্ডামিকটা দেখেছি কোভিডের সময়, ওই সময়টাতে আসলে আমাদের অনেক কিছু রিয়েলাইজেশন, যে কালকে কি হবে আমি বলতে পারছি না। হ্যাঁ, এই কালকে কি হবে বলতে পারছি না, আনসার্টেনিটির জন্য যেমন সেভিংসটা দরকার, আবার যখন আমি আমার পরিবার বা বন্ধু বান্ধব সবার সাথে আছি তখন ওই সময়টাকে উপভোগ করবারও দরকার আছে। কারণ আমি পার্সোনালি বিলিভ করি মেকিং মেমোরিজ। আমার একটা মজার আছে যে আমার রিজিওনাল ম্যানেজিং ডিরেক্টর যিনি আমাদের অর্গানাইজেশনের, উনি যখনই বাংলাদেশ সফরে আসেন তো ওনার আমার সাথে দেখা হলেই উনি প্রথম দিকে না, এখন অনেক বছর হয়ে গেছে আমার এই অর্গানাইজেশন, ছবি তুলবে না, কারণ এটা তো প্রথম দিকে বলতে যে এত ছবি কেন তুলো, আমি যে অ্যাকচুয়ালি দিস ইজ নট ছবি, আমি এটার ছবি তুলছি, ইটস লাইক এ ক্যাপচারিং দ্য মোমেন্ট অ্যান্ড প্রিজার্ভিং দ্য মেমোরিজ। সো এই যে আমরা এখন বসে কথা বলছি, ডেফিনেটলি এটারও একটা ছবি থাকবে, এটা আমার একটা মেমোরি হয়ে থাকবে। আবার কবে দেখা হবে বা দেখা হবে কি হবে না এখান থেকে বেরিয়ে যাওয়ার পর, সেটাও কিন্তু আসলে আমরা জানি না।
সো জীবনের অনিশ্চয়তার জন্যই দুটো জিনিসই দরকার, জীবনকে উপভোগ করাও দরকার, আবার সঞ্চয়টাও পাশাপাশি দরকার মনে হয়। সুন্দর বললেন। এদিকে ফারজানা আপু ওই কথাটা বলাই হলো না যে ছোট্ট একটা জীবনে এত সঞ্চয় করে কি হবে। হ্যাঁ, আমি যখন ব্রেকে ছিলাম তখনই বলছিলাম যে আসলে এত সঞ্চয় করে কি হবে। এটা মানে আমরা মাঝে মাঝে বলি, বিশেষ করে এটা অ্যাপ্লাই করি আমি আমার হাজব্যান্ডের সাথে, কি হবে এত ও সবসময় আমাকে ওয়ার্ন করে যে এত খরচের কি দরকার, এটা সে একটু হিসাবি মানুষ, এটা কি দরকার। আমি বলি এত কি হবে, আমার এখন এটা মন চেয়েছে করি, কিন্তু আসলে কি তাই? না না, এটা ওই ঠিক আছে, হয়তো উনিই ঠিক আছে, উনি আমাকে ভালো সাজেস্ট করছে একটু বিপদের দিনে যেন আমি আমাকে। আমার মনে হয়েছে যে পার্টনারশিপে ব্যালেন্সটার দরকার আছে। তবে আপু যেটা বলেছে এটাই ঠিক, চাইবেন আরেকটা মানুষকে সেভ করে রাখবেন, এটা তো দেখে শুনে আপু যেটা বলেছে এটাই অ্যাকচুয়ালি ট্রু। সঞ্চয় করতে হবে, উপভোগও করতে হবে। এই যে ব্যালেন্সটা, ওই প্রপার ব্যালেন্সটা আসলে একটা মানুষের মধ্যে যদি না থাকে, পার্টনারশিপে থাকলেও আবার ঠিকঠাক হয়ে যায়। যেমন যদি একজন আমরা খরচে হই, আমাদের পার্টনার যদি আবার কম খরচে হয়, তখন কিন্তু আবার একসাথে মিলেমিশে খরচটা ব্যালেন্স হয়ে যায়, তাই না? তো এই কথাগুলো বলতে বলতে একেবারে শেষ দিকে চলে এসেছি। জুমে যারা ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে দিতে চাই। একেবারেই আপনারা আমাদের আড্ডার প্রাণ এবং সবসময় আমাদের সাথে আছেন। আগামী দিনও কিন্তু আমাদের লেডিস ক্লাবের আড্ডা চলবে সাপ্তাহিকভাবে, শুক্র এবং শনিবার আপনারা আমাদেরকে দেখতে পাচ্ছেন। এবং তিনজন আলোকিত মানুষ আমাদের কাছে এসে আমাদের আড্ডা মহলে আলোকিত করে দিলেন। তিনজনকে ধন্যবাদ জানাতে চাই। বিদায় বেলায় যদি 2 লাইন করে বলতেন। গল্প করতে করতে সময় কেটে গেল। আমি আসার আগে ভাবছিলাম যে এক ঘন্টা কি করে এই টপিকটা নিয়ে কথা বলবো, প্রোগ্রামের শুরুতেও সেটাই আলাপ করছিলাম। কিন্তু আসলে এই ব্যাপারটা তো খুবই গুরুত্বপূর্ণ। শেষ কথা এটাই বলবো যে যেরকম সঞ্চয়ের প্রয়োজন, সেরকম জীবনটাকে উপভোগ করারও প্রয়োজন। আমাদের তিনজনেরই একই কথা বলবার আছে অবশ্যই। তিনজনকেই ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের বন্ধুরা অবশ্যই আপনারা সঞ্চয় করবেন, সেটা আমরা আশা করছি। আমাদের এখনকার সময় অনুযায়ী বিপদ কিন্তু কখনোই ব্যাংক অ্যাকাউন্ট দেখে আসে না, আমাদের সেভিংস অ্যাকাউন্ট দেখে আসে না। তো সেই ক্ষেত্রে সঞ্চয় অবশ্যই করবেন, তবে বাঁচুন ও প্রাণ ভরে, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি এখানে।